দর্শক দেখুন, ফের চিঠি ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরে পশ্চিমবঙ্গ আর বিহারের জন্য আলাদা নিয়ম। একগুচ্ছ অভিযোগ তুলে মমতা ফের চিঠি লিখলেন জ্ঞানেশ কুমারকে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এই হচ্ছে চিঠির কপি, 4 পাতার লম্বা চিঠি। যারা পড়তে চান পড়ে নেবেন। যেসব কথা বলতে চাওয়া হয়েছে সেগুলো হচ্ছে যে ওই যে বিএলএ দলের লোক, তাদেরকে কেন হিয়ারিং সেন্টারে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারপরে অন্যান্য জায়গাতে যেসব নিয়ম করা হয়েছে এখানে কেন আলাদা করা হচ্ছে। অন্য জায়গাতে পারিবারিক রেজিস্টারকে অ্যালাউ করা হচ্ছিল, ওই যে আর কি ওনাদের নিজেদের দেওয়া ডকুমেন্ট আর কি। তো এখানে কেন সেটা করা হচ্ছে না? এখানে কমিশন বলেছে না যে ওইসব চলবে না। এখানে যে সিস্টেমে এগুলো দেওয়া হচ্ছে ওগুলো সিস্টেম না, ফলে ওইসব চলবে না। সরকারি নথি বলে যা খুশি দিয়ে দেবো, চলবে না। আসলে সরকারটাই তো ঠিক মতো করে কাজ করে না বা অবৈধ কাজ করে, এটা কোথাও ফিল করছে কমিশন। তো সেই জন্যে অন্যান্য রাজ্যে সেসব অ্যালাউ করা হচ্ছে, কারণ অন্যান্য রাজ্যে ওইসব সার্টিফিকেট মানে এইখানকার সরকার থেকে দেওয়া সেগুলো নিয়ম মেনে হয়। ধরুন কেউ মানে এই যে স্থায়ী ঠিকানার ব্যাপার আছে না, তো সেখানে একটা নিয়ম আছে যে এত বছর থাকতে হবে, নিজস্ব বাড়ি থাকতে হবে ইত্যাদি। এখানে ওসব কিছু ফলো করা হয়নি। তো এখানে যা খুশি করে দেওয়া হয়েছে। এমনকি সরকারি যে আবাস সেটাও মানে ঠিকঠাক মানে লোক কিনা সব দেখা হয়নি, দিয়ে দেওয়া হয়েছে। ফলে সরকারি আবাস পেয়েছি মানে আমি এখানকার বাসিন্দা, এইসব চলবে না। অনেক কিছু কথা এখানকারের জন্য বলেছে কমিশন। তো সেসব এখন সমস্যা হয়ে যাচ্ছে। তো এসব বলা হচ্ছে যে আলাদা কেন নিয়ম হবে, অন্য জায়গায় যা এখানে তো তাই হতে হবে। কেন কমিশন বলছে? তো কমিশন টের পাচ্ছে না, বুঝতে পারছে না যে কেন করতে হচ্ছে এটা। তো এসব করা হয়েছে। তো এখন ফাঁপড়ে পড়ে গেছে না শাসকটা। মানে বুঝেছিল যে ওই যারা বিএলএ আছেন তাদেরকে সাথে পাঠিয়ে ভুজুং ভাজাং করে সব নাম ঢুকিয়ে দেবো, বা সব থেকে যাবে। কিন্তু এখন তো খুব কড়া করে দেখছে কমিশন। তাদের এআই আছে, সফটওয়্যার এসছে, সব চেক করছে, তারপরে ডকুমেন্ট নতুন করে দিতে বলছে। যাদের নাম মানে এসেছিল তাদের নামের অনেক অসঙ্গতি সামনে এসছে, সেগুলোও ধরা পড়ছে, সেগুলোকে খতিয়ে দেখা হচ্ছে। সেখান থেকে অনেক সব নাম বাদ যাবে বলা হচ্ছে। দেখছেন না অভিষেকের ছটফটানি, কত কি নাম প্রকাশ করতে হবে, অসঙ্গতি তালিকা প্রকাশ করতে হবে, কত জোর দিয়ে কথা বলছেন। আমি যখন এই কথাগুলো শুনি তখন ভাবি, আরে ভাই, আপনার সরকার যোগ্য অযোগ্য যে শিক্ষক শিক্ষিকা তাদের তালিকা আজ পর্যন্ত ঠিক করে প্রকাশ করতে পারলো না, আর আপনি কোটি নাম চাইছেন যে প্রকাশ করতে হবে। আরে দেখুন না ফাইনাল তালিকা কি হচ্ছে, তারপর আপনাদের অভিযোগ থাকলে যাবেন জমা করবেন। এত গলাবাজি কিসের? পুরো তালিকা প্রকাশ করতে হবে। আরে চাকরির এসএসসি তালিকাটা প্রকাশ করুন তো ঠিক করে। তো যাই হোক, এখন তো কমিশন তো তার মতো করে কাজ করছে না। এখন তো শুনছে না কমিশন। দেখছেন তো কতদিন ধরে বিএলএ নিয়ে চিৎকার হচ্ছে, কমিশন কোনো পাত্তা দিচ্ছে? কোনো বিএলএকে এখনও ঢুকতে দেয়নি। আমি দেখছিলাম যে আর একটা মানে অর্ডার বা নির্দেশিকা যেটা দেখছিলাম দর্শক দেখবেন। এই যে আমি দেখছিলাম যে এরকম সব করছে কমিশন। ভোটারদের শুনানি কেন্দ্র বহিরাগত মুক্ত করতে হবে। মানে শুনানি কেন্দ্রে কোনো বহিরাগত থাকতে দেওয়া চলবে না। এই যে সব বাইরে থেকে লোকেরা গিয়ে বলছিলেন না, শুনানি স্টপ করে দেবো, আমাদের লোককে ঢুকতে দিতে হবে, ওইসব চলবে না বলে দেওয়া হয়েছে। দিল্লি থেকে রাজ্যের সিও দপ্তরকে নির্দেশ দিল নির্বাচন কমিশন। আসলে এখন না দিল্লির যে অফিসটা খুব কড়া হয়েছে। এখানকার যে অফিসটা এরা ঠিকমতো করে কাজ করছিল না বা করতে পারছিল না। তো এখন দিল্লিতে অফিসটা খুব সক্রিয় হয়েছে, এবং যিনি আছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, উনি কিন্তু খুব অ্যাক্টিভ হয়েছেন। এখন খুব কড়া অবস্থান নিচ্ছেন। কে বলেছেন বিএলএদেরকে ঢুকতে দিতেই হবে, নাহলে হিয়ারিং করতে দেবো না? কে বলেছেন? মানে এরা এখন কড়া নির্দেশ দেওয়া হচ্ছে যে বহিরাগত যারা সব ওখানে দূর করুন ওদেরকে, কোনো কিছু অ্যালাউ করা হবে না। আর বিএলএ অভিষেকও বলে এসছেন বিএলএদেরকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, কোনো কর্ণপাত করছে না কমিশন। তো যখন কিছু হচ্ছে না তখন ছটফটানি শুরু হয়ে যাচ্ছে। তো ছটফটানি শুরু হতেই এখন আবার চিঠি করেছেন। চিঠি করে আর কি হবে? চিঠির পর চিঠি। উনি একমাত্র চিঠির কালচারটা মনে হচ্ছে বজায় রাখছেন, শুধু চিঠি লিখে যাচ্ছেন। চিঠির কালচার তো উঠে গেছে অলরেডি। আর অন্যান্য ক্ষেত্রে যেখানে রাজ্যের মানে সত্যিকারের ভালো মানে দরকার যেগুলো আর কি ভালোর জন্য, সেসব ক্ষেত্রে কোনো কোঅর্ডিনেশন করা হচ্ছে না। শুধু
একটা এইরকম একটা স্বচ্ছ প্রসেস তৈরি করার চেষ্টা করা হচ্ছে এসআইআর তালিকা, সেখানে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে। আমি দেখছিলাম শুভেন্দু অধিকারী এই চিঠি লেখা নিয়ে একটা রিয়াকশান দিয়েছেন, শুনবেন। শুভেন্দু অধিকারী এই চিঠি লেখা নিয়ে একটা রিয়াকশান দিয়েছেন যে মুখ্যমন্ত্রী কি করে, মানে এই যে মুখ্যমন্ত্রী যে প্যাডে চিঠিটা লিখছেন, মুখ্যমন্ত্রী দেখছেন না নামটাম লেখা, এটা করেন কি করে? এটা তো করতে পারেন না, এটা তো অবৈধ। আমি দর্শক আপনাদেরকে শোনাতে চাই শুভেন্দু অধিকারী মানে কি রিয়াকশান দিয়েছেন এই চিঠি সংক্রান্ত ব্যাপারে। দেখুন দর্শক। দাদা, দেশের নির্বাচন কমিশনার গণেশ কুমারকে ফের চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী চিঠি ব্যবহার করে গণেশ কুমারজিকে লেখাটাই অবৈধ এবং অসাংবিধানিক। মুখ্যমন্ত্রীর লেটার ইউজ করা যায় না। মুখ্যমন্ত্রী একটি সাংবিধানিক পোস্ট, মুখ্যমন্ত্রী একটি প্রশাসনিক পোস্ট। এই জন্য ভারতীয় সংবিধানে বাবা সাহেব আম্বেদকর ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অব দ্য পার্টি লেখেননি, লিখেছেন ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল। মুখ্যমন্ত্রী যদি উনার যে পার্টি আছে, যাকে আমি কোম্পানি বলি, ফ্যামিলি কোম্পানি, সেই তৃণমূল কংগ্রেসের প্যাডে লেখা উচিত ছিল। তিনি নিশ্চয়ই একটি রাজনৈতিক দলের নেতৃত্ব করেন, চেয়ারপারসন, ব্যবহার করা উচিত ছিল তৃণমূলের প্যাড। এই চিঠিটাকে আমি মনে করি ইলেকশন কমিশনে ছিঁড়ে ফেলে দিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। আর বাঙালি হিসেবে, একজন বিরোধী দলনেতা হিসেবে এটা আমার কাছে লজ্জার যে মুখ্যমন্ত্রীর লেটার হেড ব্যবহার করা হচ্ছে এসআইআর কে বানচাল করার জন্য, এসআইআর এর বিরুদ্ধে, এবং আর্টিকেল 324-এ যে সাংবিধানিক বডিকে ফুল পাওয়ার দিয়ে গেছে ভারতবর্ষের সংবিধান, তাকে চ্যালেঞ্জ এবং অপমান করছেন মুখ্যমন্ত্রীর লেটার হেড ব্যবহার করে। এটা বাঙালি হিসেবে আমি লজ্জিত, বিরোধী দলনেতা হিসেবে আমি বিস্মিত। ফলে কি কোথাও একটা চাপ বাড়ছে রাজ্যে, তার ফলে এই ধরনের কাজ করছে? চাপ তো আছেই। সবে ব্রেকফাস্ট হয়েছে, ড্রাফট ভোটার লিস্ট তো এসআইআর চলছে, এখন লাঞ্চের টাইম, ডিনারের আগে ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে যাবে। ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে দিল্লিতে বলে এসেছেন না ওনাদের দলের সেকেন্ড ইন কমান্ড পিসির ভাইপো, যে এই ভোটার তালিকায় আমরা ভোটে লড়বো না। 14 তারিখে যে ভোটার তালিকায় বেরোবে, 15ই ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসকে বলতে হবে আমরা এই ভোটার তালিকায় নির্বাচনে লড়বো না। আমি আপনাকে আজকে বলে দিলাম, যত বদ রক্ত আছে ইলেকশন কমিশন বের করছে, বাকি যেটা আছে বের করবে। শুনলেন দর্শক, আজকে শুভেন্দু অধিকারী এই চিঠির খবরটা পেয়ে মিডিয়াকে এই কথা বলেছেন, যেটা করতে পারেন না। মুখ্যমন্ত্রী তার লেটার হেডে এটা কি করছেন? একটা সাংবিধানিক পোস্ট তার মতো করে কাজ করছে, আর সেখানে এইসব করছেন। দলের তরফ থেকে যেটা আপনারা বলছেন, আপনাদের তো অভিষেক তো বলে এসছেন, সেটা করতে পারেন, কিন্তু মুখ্যমন্ত্রী লেটার হেডে কেন এসব বলছেন? হ্যাঁ, কমিশন তো একটা এরকম সাংবিধানিক একটা জায়গা, আর কমিশন কাদেরকে নিয়ে কাজ করছে? যে কোনো রাজ্যের যে মেশিনারি তাদেরকে নিয়ে। তবে রাজ্যের যে মেশিনারি সেটা কিন্তু কমিশনের আন্ডারে, আর উনি রাজ্য সরকারের প্রধান, তো উনি আবার চিঠি লিখছেন কেন? অ্যাকচুয়ালি উনি তো একটা পার্ট, ওনার সরকার তো কমিশনারির পার্ট, মানে কার্যকরী করার ক্ষেত্রে। তো উনি আবার চিঠি লিখছেন, নিজেদের মধ্যে চিঠি চলছে, এটা হতে পারে কখনো? আপনার যদি পলিটিক্যাল কোনো বক্তব্য থাকে, পলিটিক্যাল লেটার হেডে লিখুন। তার মানে কি? তার মানে নিশ্চয়ই আপনি মানছেনই না যে সিস্টেম, যে আমাদের যে মানে গঠন কাঠামো, সেগুলো মানছেন না, সাংবিধানিক ব্যাপার স্যাপার মানছেন না। মানবেন কি করে? উনি কোনো কিছু মানেন। যেটা বলার চেষ্টা করেছে শুভেন্দু অধিকারী, যে একটা আতঙ্ক এসছে, ভয় মানে আরও বেশি করে হয়েছে, যে মনে হচ্ছে অনেকের নাম বাদ চলে যাবে, এবং বলেওছেন চিঠিতে অনেকের নাম বাদ চলে যাবে এইভাবে হলে। এবং ওখানে আবার এটাও বলেছেন যে আপাতত এটাকে স্থগিত করে রাখুন। বাহ, খুব মজা আর কি, স্থগিত করে রাখুন। তো ওই আর কি, মানে অনেক নাম বাদ যাবে যেটা মনে করা হচ্ছে। আসলে মনে করা হয়েছিল যে তালিকা প্রকাশ হয়ে যাবে, খসড়া তালিকা, তারপরে কিছু এদিক সেদিক করে করে দেবো। কিন্তু খসড়া তালিকা প্রকাশ পেলেও যেভাবে খতিয়ে দেখছে কমিশন, অবশ্যই এর জন্য আপনাদের মতো অনেকেরই আওয়াজের একটা ইফেক্ট আছে। আপনারা অনেক প্রশ্ন তুলেছিলেন যে কমিশন কী করছে, কীভাবে হচ্ছে এসআইআর, তো সেটা নিয়ে তো অনেক হইচই হয়েছিল। তারপরে কমিশন তো কিছু নির্দেশিকা জারি করেছিল, তারপরে আরও সব অত্যাধুনিক যে আইটি সিস্টেম, আবার আইটি সিস্টেম নিয়ে বলেছেন যে এইসব আইটি সিস্টেম নিয়ে করা হচ্ছে, ইআরওদের নজর এড়িয়ে ওরা আইটি
আইটি সিস্টেম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, মানে এত অনেক কথা, দুঃখ অনেক মমতা বন্দ্যোপাধ্যায়ের, দুঃখ অনেক সেটা ব্যক্ত করেছেন চিঠির মাধ্যমে। কিন্তু হলে কী হবে, কিছুই করা যাবে না, কর্ণপাত করছে না কমিশন। দেখছেন বিএলএদেরকে এখনও এন্ট্রি করতে দিচ্ছে না, এবং এটাও নিশ্চয়ই দেখছেন বিএলএদেরকে যে এই যে এন্ট্রি করতে দেওয়া হচ্ছে না, তৃণমূলের লোকেরা আর কি খুব লম্ফজম্প করছেন, দেখবে তারাও কিন্তু মেনে নিচ্ছেন, সব মেনে নিচ্ছেন, সব কিন্তু আস্তে আস্তে মেনে নিতে হবে। বলেছিলেন এসআইআর করতে দেবো না, মেনে নিতে হয়েছে, বলেছিলেন আরও কত কি বলেছিলেন, এই করতে দেবো না, সেই করতে দেবো না, সব মেনে নিচ্ছেন। বিএলএদেরকে এন্ট্রি করতে দেওয়া হচ্ছে না, সেটাও কিন্তু ওনারা মেনে নিচ্ছেন, কারণ হিয়ারিং পর্ব কিন্তু স্টপ হয়নি, হিয়ারিং পর্ব কিন্তু চলছে, এটাও মেনে নিতে হবে। এইভাবেই কিন্তু এসআইআর পর্ব সম্পন্ন হবে, তারপর তো ভোট। যেটা মনে করা হচ্ছে এই যে খতিয়ে দেখার কাজটা চলছে না, অনেক নাম বাদ দেবে, প্রচুর নাম, যেটা আমরা মাঝখানটায় একটু হতাশ হয়ে পড়েছিলাম যে কি হলো, 58 লক্ষ তো বাদ গেছে, মৃত যাদেরকে ট্রেস করা যায়নি, নিখোঁজ এইরকম, তারপরে কি সব থেকে গেল না, যেটা শুনতে পাচ্ছি দর্শক, প্রচুর নাম বাদ যাবে, সেই মতোই চলছে, এবং সেটা বুঝতে পারছে শাসক দল, সেই জন্যই এত ছটফটানি, আর কিছু করে উঠতে পারছে না। তো খুব ভাবছে যে আরও হম্বিতম্বি করবো, এই করবো সেই করবো, কমিশন চুপসে যাবে, কমিশন তো চুপসে যায়নি, তো কমিশন তো একের পর এক অ্যাকশন নিচ্ছে। ওই যে 4 জন যার বিরুদ্ধে এফআইআর করা হয়নি, সেই এফআইআর করার জন্য জেলা শাসক ডিইও যারা আছেন তাদেরকে বলেছে যে সেই 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করতে হবে। কেন হয়নি, কেন এখনো জানানো হয়নি, জানানোর কথা ছিল। আর এখানে আবার কী করেছে শুনেছেন তো, যে 4 জন, সে প্রথমে যাদের বিরুদ্ধে গণ্ডগোলটা হয়েছিল, বলেছিলেন যে আমরা খতিয়ে দেখছি কি হয়েছে গাফিলতি, সাসপেন্ডও করা হচ্ছিল না, চাপে সাসপেন্ড করতে বলে কমিশন দুটো কথা বলেছিল, সাসপেন্ড করতে হবে এবং এফআইআর করতে হবে। তো প্রথমে তো কিছুই মানছিল না, তারপর সাসপেন্ড করা হলো, করে বলা হলো যে বিভাগীয় তদন্ত করছি, তারপর ব্যবস্থা হবে। বিভাগীয় তদন্ত বা এসব করে নাকি পুরো সাসপেনশন তুলে দিয়েছে, যে এরকম কিছু পাইনি, সব তুলে দিয়েছে, মানে পুরো খালাস। এটাই আর কি, মানে যখন খুব চাপ দেওয়া হয়েছিল কিছু একটা করে দেখাতে হবে, দেখিয়েছে, তারপর সব তুলে দিয়েছে। কিন্তু কমিশন বলছে সব চলবে না, এফআইআর করো। যখন এফআইআর করার কথা বলেছে, ফেসে গেছে। এবার দুদিক দিয়ে, এক কমিশনের চাপ, এরকম নির্দেশ না মানলে কী হবে, আর আরেকটা হচ্ছে আবার অফিসার ডব্লিউবিসিএস, তারাও নাকি আবার বেঁকে বসতে পারেন সংগঠনের তরফ থেকে, তারাও নাকি বলছেন কেন এফআইআর হবে, অমক তমক। তারা মানে কোন দিকে সামলাবেন, শ্যামরা কিনা কুল্লা কি অবস্থা হয়ে গেছে। কমিশনের চাপ যদি এই মুহূর্তে না মানি কি হতে পারে, সমস্যা হতে পারে। আবার মানতে গিয়ে এফআইআর করতে গেলে আবার ডব্লিউবিসিএস র্যাঙ্কের যে সংগঠন আছে তারা যদি বেঁকে বসে, তাহলে আমি কাদেরকে দিয়ে কাজটা করবো, ওরাই তো আমাদের হাতিয়ার, ওরাই তো এখন কার্যত নেতা, দেখছো না সব ব্লক লেভেলে, এই লেভেলে। ফলে এখন ফেসে একেবারে ফাটা বাসে আটকে গেছে পুরো বিষয়টা আর কি, পিসি ভাইপো। তো সেই জন্যে এখন মানে এইসব দিশাহারা এখন চিঠি করছেন, চিঠি করে আর কি হবে। তো কমিশন এখন খুব কড়া অবস্থান নিচ্ছে, দেখতে পাচ্ছেন। যেমন ওটা দেখালাম যে শুনানি কেন্দ্রে বহিরাগত মুক্ত করতে হবে। এবং আপনারা জানেন কদিন আগে সি মুরগান, যিনি রোল অবজারভার হয়েছেন, স্পেশাল রোল অবজারভার, যিনি খতিয়ে দেখছেন ঘুরে ঘুরে কোন সেন্টারে কী হচ্ছে প্রবলেম, তাকে তো অ্যাটাক করা হয়েছিল না কদিন আগে, তার গাড়িতে হামলা করা হয়েছিল। তো সেটা নিয়েও বলেছে পর্যবেক্ষক মুরগানের উপর হামলা, রাজ্য পুলিশের ডিজিকে 72 ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে বলল নির্বাচন কমিশন। 72 ঘন্টার মধ্যে ছাড়ছে না কমিশন, এখানে এবার কড়া স্টেপ নিয়ে নিয়েছে। আর ওই যে ভূত দেখিয়েছিলেন অভিষেক ব্যানার্জি দুদিন আগে বারুইপুরের র্যাম্প করে, সেখানেও তো বলা হয়েছে এই যে ভূত দেখাচ্ছেন, মানে অভিষেক বলেছিলেন যে দেখুন 3 জন জীবিত আছেন, তাদেরকে মৃত বলে দিয়েছে কমিশন, এই তো কমিশনের এসআইআর। আর যখন ওটা দেখিয়েছেন অভিষেক, কমিশন সঙ্গে সঙ্গে নোট করেছে কোন নাম, এই নাম, ব্যাস ওই নাম ধরে সংশ্লিষ্ট জেলা শাসককে চিঠি করেছে যে এরা কারা, কেন এদের নাম বাদ গেল জীবিত থাকা সত্ত্বেও, জবাব দাও, তলব করো যে কোন বিএলও এই কাজটা করেছেন, প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ব্যাস ফেসে গেছেন অভিষেক। আর দেখবেন গতকাল যে প্রোগ্রামটা হয়েছে আলিপুরদুয়ারে, আর কোনো ভূত দেখাননি। এদিকে বলে যাচ্ছেন প্রত্যেকটা জেলাতে এরকম নাম বাদ দেওয়া হয়েছে, কিন্তু আলিপুরদুয়ারে র্যাম্প করা হয়েছিল, সেখানে কালকে একটা ভূতকেও কিন্তু অভিষেক ব্যানার্জি হাঁটাননি। তার মানে কি, পিছু হচ্ছেন ব্যাক ফুটে, যে যা করতে যাচ্ছে সেখানেই ফেসে যাচ্ছি, ফলে এখন ব্যাকফুটে যেতে হচ্ছে, সব ঘিরতে হচ্ছে, বুঝতে পারছেন তো। বিএলএর না এন্ট্রি দিলে করতে দেবো না, অসিত মজুমদার, ওদিকে আরও সব কতকে সব নেতা মন্ত্রীরা খুব চিৎকার করছিলেন না, হুগলিতে ওখানে হলো, সেখানে হলো, এখন সব ঘরে ঢুকে বসে রয়েছেন। আর এদিকে কমিশন বলেছে বহিরাগত কাউকে কিন্তু এন্ট্রি করতে দেবেন না, বহিরাগতদেরকে শুনানি কেন্দ্র থেকে হটান ওদিকে, পুরো কমিশন একবারে পরিষ্কার দিয়ে দিয়েছে। ফলে সব মানতে হবে, যখন সময় ঘনিয়ে আসে না, চলে না, শুধু ত্রিং করে লাফানি হবে, লম্পজম্প, কিন্তু কিছুদের কিছু কাজ করবে না। এসআইআর এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি দর্শক, খুব পজিটিভভাবে দেখতে পাচ্ছি, যদিও আমরা রেজাল্টের দিন পর্যন্ত অপেক্ষা করব। আর যত এদিকটা পজিটিভ হবে, তত পিসি ভাইপো নেগেটিভ হবেন, আর পিসি ভাইপো যত নেগেটিভ হবেন, ততই মাথার পটাশিয়াম সোডিয়াম কম পড়বে। আর সোডিয়াম পটাশিয়াম কম পড়লে কী হবে বুঝতে পারছেন। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।